আচ্ছা, গত ক্লাস পর্যন্ত আমরা দেখেছি যে আমরা অ্যাপ প্রমোশন অ্যাড রান করেছি, তাই না? অ্যাপ প্রমোশন সম্পর্কে আমরা তো জানি, এবং আমাদের মোটামুটি এখানে যে 6টা অবজেক্টিভস থাকে তার মধ্যে 5টি কমপ্লিট হয়ে গেছে। অ্যাওয়ারনেস সম্পর্কে আমরা জানি যে যখন কোনো বিজনেসের শুরুর দিকে আমাদেরকে কেউ চিনে না, তখন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করব। এরপরে ট্রাফিক অ্যাড রান করব, কখন আমরা মানুষকে জানালাম আমাদের বিজনেস সম্পর্কে যে আপনি কে। এরপরে তাদেরকে আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে পারেন, পারেন না? ওয়েবসাইটে নিয়ে গিয়ে আরো একটু এক্সপ্লোর করালেন, আর একটু আপনার বিজনেস সম্পর্কে জানলো, সে আপনার প্রোডাক্টগুলো দেখলো, হয়তো কেউ কিনলো বা কেউ কিনলো না, না কিনলেও সমস্যা নেই, পরবর্তীতে আমরা বিভিন্নভাবে তাকে ট্র্যাক করে অনেক কিছু করতে পারি, তাই না? এগুলো আমরা দেখবো। এরপর হচ্ছে এঙ্গেজমেন্টে কি হয়, যে আমরা আরো বেশি যদি জানাতে চাই যে আমাদের অডিয়েন্স আমাদের সাথে এঙ্গেজ হবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, একটা মেসেজ দিবে, তাই না? এরকম। এরপর লিড অ্যাড, যে আমাদের বিজনেস যদি সার্ভিস ওরিয়েন্টেড হয় সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম টাইমে হয় কি, ওই সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস যেগুলো, কার সেল করবেন, এসি সেল করবেন, অডিয়েন্সের বা কাস্টমার কি লাগে, ডাটা লাগে, ডাটা কালেকশনের কাজগুলো করে লিডের মাধ্যমে। হ্যাঁ, একটা ফর্ম ক্রিয়েট করে আমরা দেখেছি, সেটা পারবো। এরপরে আমরা যদি অ্যাপকে প্রমোট করতে চাই, কিভাবে, যে আমার অ্যাপসটা মানুষ ইনস্টল করুক বেশি বেশি, সেটাও করতে পারি, অথবা ইনস্টল করেছে সেটাকে আমরা ইভেন্ট ধরে আসলে প্রমোশন করতে পারি। হ্যাঁ, এই ইভেন্ট ধরে প্রমোশন আপনাদের দেখায়নি, শুধু ইনস্টলটা দেখাইছি, ইভেন্ট ধরে প্রমোশন হয়তো বা পরে দেখাবো, বা সামনের ক্লাসে বা পরের ক্লাসে। হ্যাঁ, এরপরে শেষের দিকে কি আছে, সেল আছে না? এই একটা বাদে মোটামুটি সবটাই আমরা রান করেছি এবং পারি রান করতে। এখন এই সেলের মধ্যে আমি যদি ক্লিক দিই, কি কি আছে এখানে? কনভার্সন আছে, ক্যাটালগ সেল আছে, মেসেঞ্জার আছে। কনভার্সন কি বলেন? কনভার্সন কি? যে অ্যাকচুয়ালি আমরা আমাদের যে অবজেক্টিভস দিয়ে আসছি সেটা ফুলফিল হওয়া মানে একটা কনভার্সন কাউন্ট হওয়া, তাই না? তবে ই কমার্সের জন্য আমরা ধরে নিই যে কনভার্সন মানে একটা সেল, কি আমাদের ওয়েবসাইটে যাবে, অ্যাড টু কার্ট চেক আউট করে পারচেস করে ফাইনালি মানে বের হয়ে আসবে, তাই না? একটা যদি সেল হয় সেটা কি, একটা কনভার্সন হবে। এরপরে ক্যাটালগ সেল, অনেক সময় আমরা দেখি না যে ক্যাটালগ আকারে অ্যাডগুলো থাকে, অনেকগুলো প্রোডাক্ট একসাথে শো করে, ক্যারোসেল টাইপের, এক পাশে মানে স্ক্রল করা যায়, ওই লিঙ্কগুলোতে ক্লিক করলে এক এক সময় এক এক জায়গায় নিয়ে যায়, যায় না? যে যে লিঙ্ক ওখানে দিয়ে দিবেন সেই জায়গায় নিয়ে যাবে। এরপরে ওখান থেকে আমরা সেল জেনারেট হতে পারে না? ওই লিঙ্কগুলোতে ক্লিক করে আমার ওয়েবসাইটে আসলো, আসে আবার এক টাকার চেক আউট পারচেস করলো, সেল হইলো তো দিন শেষে, অর্থাৎ আমরা দিন শেষে যেটা চাই সেটা তো সেল। এরপরে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ, আপনি অডিয়েন্সকে মেসেঞ্জারে নিয়ে আসতে পারেন, নিয়ে এসে মানে দাম টাম জিজ্ঞেস করবে যে ভাই দাম কত, এত নিয়ে নিল, ইনস্টাগ্রামে নিয়ে গেল, হোয়াটসঅ্যাপেও একই কাজ করতে পারেন, সেল জেনারেট করতে পারতেছেন না? পারছেন। এরপরে ফোন কলও নিতে পারেন, ফোন কলে নিয়েও সেল জেনারেট করতে পারেন। যে ফোন কল অ্যাড বেসিক্যালি হচ্ছে ফেসবুকের ক্ষেত্রেও দেওয়া হয় না, বিষয়টা এমন না, তবে গুগলের ক্ষেত্রে এটা অনেক ভালো কাজ করে। যেরকম কিছু সার্ভিস আছে, ধরেন আপনি দুবাই এয়ারপোর্টে নামবেন বা সিঙ্গাপুরে নামবেন, নামার পরে ওটা তো আর বাংলাদেশের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট না যে পাশেই সিএনজি আছে, তারপরে বাস আছে, ট্রেন, তাই না? এরপরে পাশের রাস্তা পার হলেই আপনার রেল স্টেশন, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতেছে। বিষয়টা তো ওরকম না, বিষয়টা হচ্ছে ওখানে সবার প্রাইভেট কার থাকে, অথবা উবারের সহায়তা নেই, তাই না? কার হায়ার করে। এক্ষেত্রে এই ধরনের বিজনেসে কি হয়, এই ফোন কল অ্যাড দেওয়া হয়। গুগলে একটা ফোন কল অনলি একটা অ্যাডের সিস্টেম আছে, ওই অ্যাড দেওয়া হয়, ওইটাই মূলত এখানে বোঝানো হয়েছে কল অ্যাড। এখানেও একই সিস্টেমে কাজ করে, যে ওই অ্যাডের পাশে সিটিআর যে বাটন, ওখানে কল লেখা থাকে, মানুষ ক্লিক মানে ফোন নাম্বারে কল চলে যায়, ঠিক আছে? ওটা আমরা দেখবো, সমস্যা নাই। আর গুগলের ক্ষেত্রে কি হয়, আমি যদি এখানে দেখি, লিখি কিছু পাওয়া যায় নাকি, যে কি কি দেওয়া যায়, কি এসি রিপেয়ার সার্ভিস ইন ইউএসএ, এখানে নাই, আচ্ছা কি, এই দেখেন দেখা যাচ্ছে এসি রিপেয়ার সার্ভিস ইন ইউএসএ লিখলাম, আমাদের সামনে অ্যাড গুলো আসলে, এটা যদিও গুগলের অ্যাড, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলতেছি। অ্যাড এর নিচে কল আছে না, কলাস, এটা ক্লিক মারেন, ওই ফোন নাম্বার আছে দেখেন, এটা ইউএস এর ফোন নাম্বার। হ্যাঁ, তাহলে ডিরেক্টলি একজন কল দিতে পারতেছে না? এইভাবে তো আমরা সেল জেনারেট করতে পারি। ওই আপনি এখানে দিবেন, আপনি হচ্ছে ইয়ে করবেন, যাবে না, বিষয়টা এমন না, আপনি ফোন পৃথিবীর যে কোনো কান্ট্রিতে কল দেওয়া যায়, কিন্তু টাকা অনেক কাটবে। হ্যাঁ, তো এখন যে দুবাই এয়ারপোর্টে নামতেছে, সে যদি দেখে যে লিখলো যে যে কার সার্ভিস নিয়ার মি, লিখে সার্চ করলো, পাশে চলে আসলে এরকম একটা অ্যাড, কলাস, মারলো কল, যে ভাই কোথায় আছেন, আমি 3 নম্বর টার্মিনালে আছি, তাই না? নিয়ে উঠে নিয়ে চলে গেল, হয় না? এরকম হতেই তো পারে। এই ধরনের বিজনেসের ক্ষেত্রে বেসিক্যালি এই কলের মাধ্যমে সেল করা হয়। ই কমার্সের ক্ষেত্রেও যে কলের মাধ্যমে সেল করতে পারবেন না বিষয়টা এমন না, তবে ই কমার্সের ক্ষেত্রে অনেক প্রোডাক্ট দিনে সেল হয়ে যায়। দিনে সাপোজ ধরেন যে আপনার 10,000 প্রোডাক্ট সেল করতেছেন, 10,000 ফোন কল ধরতে তো আপনার অ্যাটলিস্ট 5,000 মিনিট লাগবে, তাই না? হয় না এরকম? ই কমার্সের জন্য এখানে ওয়েবসাইট এই কারণে সবচেয়ে বেটার অপশন। যাই হোক, তাহলে আমরা এই সেল অ্যাডের মাধ্যমে এই কাজগুলো করতে পারি, এই কাজগুলোর মাধ্যমে আমরা সেল জেনারেট করতে পারি, এই 4টা কাজের মাধ্যমে। এখন কথা হলো ভাই,
এই শুরুতেই আমরা কি এসে ডিরেক্টলি সেল অ্যাড দেব? এইগুলো আমরা কি করলাম, এইগুলো বাদ দিয়ে ডিরেক্টলি কি করলাম, সেলে চলে গেলাম। হবে? হবে না। অ্যাড দিতে পারবেন, কোনো সমস্যা নাই, অ্যাড আপনি রান করতে পারবেন, কিন্তু সেই অ্যাড থেকে সেল আসবে আসবে না, কারণ মানুষ তো আপনাকে চিনে না, ও হাজার হাজার প্রোডাক্ট দেখতেছে দিনে, আপনার প্রোডাক্ট কেন কিনবে? এই কারণে আগের এই ধাপগুলো মেরে আসে কি করতে হয়, সেলে আসতে হয়। অথবা আরেক কাজ করতে হয় যে এই এখানে আসার পরে আমি কার ওয়াশ লিখে রাখছি, এসি রিপেয়ার সার্ভিস ইউএসএ লিখে সার্চ করলাম, এরকম অ্যাড আসলো। হ্যাঁ, ধরেন এখানে একটা ক্লিক মারলাম, ক্লিক মারার পর এটা কিভাবে অপটিমাইজ করছে। হ্যাঁ, ক্লিক মারার পর তাদের ওয়েবসাইটে আসলাম, তারা এই এসি টেসি রিপেয়ার টিফার করে দেয়, তাই না? ওকে, ভালো কথা। এইখানে একটা এক্সটেনশন ইউজ করা হয়েছে, দেখেন, ফেসবুক মেটা পিক্সেল হেল্পার, একটা এক্সটেনশন ইউজ করা হয়েছে। এক্সটেনশনে অনেকগুলো আসলে ইভেন্ট অনুযায়ী আসলে এক্সটেনশন আসলে ট্র্যাক করে, তাই না? যে ও আসলে কি কি ইভেন্ট যে দিয়ে রাখছে আমার জানা নেই, তবে এখান থেকে কিছুটা ধারণা পাওয়া যাবে। যে প্রথম পেজে আসলাম, পেজ ভিউ একটা ইভেন্ট হইলো, এর মধ্যে এই জিনিসটা শো করতেছে। আচ্ছা, আমি ই কমার্স বিজনেসের ক্ষেত্রে দেখেন সবচেয়ে বেটার হবে। ধরেন যে বিডি শপ, এটা দেখেন। হ্যাঁ, বিডি শপে যখন আসলাম আমি যদি ফেসবুকে এদের অ্যাড চলে, সেই অ্যাডে ক্লিক করে যদি এখানে আসি, অথবা এমনি যদি আসি, এইখানে দেখেন কি লেখা আছে, মেটা পিক্সেল হেল্পার আছে না, এই এক্সটেনশন অ্যাড করার ফলে আমি তাদের এই পেজটা ভিজিট করেছি, তাহলে একটা ইভেন্ট ক্রিয়েট হয়েছে। ইভেন্ট মানে কি, আমি কি বলছিলাম যে কাস্টমার এসে যে অ্যাকশনগুলো নিবে, কি অ্যাকশন নিছি ভাই, আমি জাস্ট খালি এই পেজটা ভিজিট করেছি, এটা একটা অ্যাকশন না? এ কারণে এখানে একটা পিক্সেল ওই একটা ইভেন্টটা ফায়ার হয়েছে, ইভেন্টের নাম তারা দিয়েছে পেজ ভিউ। এখন আমি যদি একটু নিচের দিকে যাই, স্ক্রল টল করি, দেখি কিছু আসে নাকি, না কিছু আসতেছে না, তাহলে আমি এক কাজ করতে পারি, আমি এই প্রোডাক্টের উপর একটা ক্লিক মারতে পারি। দেখি, প্রোডাক্টের উপর ক্লিক মারলাম, সঙ্গে সঙ্গে এখানে 1 লেখা আসলো, 2 লেখা আসলো না, 2 লেখা আসলো, একটা কি হলো, পেজ ভিউ হলো। পেজ ভিউ কি, আমি এই পেজে আসলাম, পেজটা ভিউ হয়ে গেছে। এরপর এগুলো একটা কন্টেন্ট না পেজের, এটা একটা কন্টেন্ট, নিচে দেখে এগুলো কন্টেন্ট। এখানে আরেকটা ইভেন্ট ক্রিয়েট হয়েছে, সেটার নাম হচ্ছে ভিউ কন্টেন্ট। কি ভিউ করছি আমরা, এমন একটা কন্টেন্ট ভিউ করছি, একটা প্রোডাক্ট, সেটা কি, সেটা একটা প্রোডাক্ট, সেটা কি কারেন্সি কি বিডিটিতে আছে, এবং সেটার ভ্যালু কত, 690 টাকা। এই ডাটাটা ট্র্যাক করে এই প্ল্যাটফর্ম কি করে, মানে এই ওয়েবসাইট কি করে, ফেসবুক এই পিক্সেলের মাধ্যমে, আমরা যখন পিক্সেল বসাবো তখন এই পিক্সেলের মাধ্যমে এই প্ল্যাটফর্মে পাঠাই, গুগল অ্যাডস প্ল্যাটফর্মে, মানে সরি ফেসবুক অ্যাডস প্ল্যাটফর্মে পাঠাই, এবং এরপরে আমরা অনেকভাবে তাকে ট্র্যাক করতে পারি। আরেকটা জিনিস দেখি, আমি যদি অ্যাড টু কাট করি, এখানে 3 আসছে, 4 আসছে, তাই না? আমরা ক্রস করে দিই, 4টা কি কি আসলো ভাই, একটা অ্যাড টু কাট, অ্যাড টু কাট একটা ইভেন্ট ফায়ার হচ্ছে। কি কি অ্যাড টু কাট করছি, এই একটা প্রোডাক্ট অ্যাড টু কাট করছি, তার ভ্যালু কত, এত, বিডিটি এত, তাই না? এরপরে আরেকটা কি হয়েছে, পেজ ভিউ, অ্যাড টু কাট একটা পেজ না, পেজ একটা ভিউ হয়েছে। এরপরে অ্যাড টু কাট যখন আমরা ক্লিক করছিলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অ্যাড টু কার্টে কিন্তু আমাদের ওই প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়ে যায়নি, 1 সেকেন্ড হলে সময় লাগছে। বাট ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে একটা বাটনে ক্লিক করছে, ওই ধরে ফেলছে যে বাটন ক্লিক অটোমেটিক্যালি ডিটেক্টেড। এটা যদি অটোমেটিক্যালি ডিটেক্ট করে, এটা আসলে কোনো ইভেন্ট ক্রিয়েট করে দিতে হয় না। এরপরে পেজ কন্টেন্ট, এর মধ্যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলো আমি দেখছি, ঠিক আছে, ওই জিনিসগুলোই বলছে। এইগুলো কি করে সে ট্র্যাক করে, কিসের মাধ্যমে, থ্রু মানে ফেসবুক পিক্সেলের মাধ্যমে। আমরা যখন এটা শিখবো, হয়তো আজকের ক্লাসও শিখতে পারি, আর আজকের ক্লাসে শেখার সম্ভাবনা খুবই কম, কারণ আপনাদের ওয়েবসাইট নেই, আগে একটা ওয়েবসাইট বানিয়ে দিতে হবে, তারপর এই জিনিসটা শিখতে হবে, আদারওয়াইজ হবে না। এই জিনিসটাকে ট্র্যাক করে যে যারা অ্যাড টু কার্ট করেছে গত 1 মাসে, কোথা থেকে এসে, ফেসবুক থেকে এসে, ফেসবুক থেকে আমার ওয়েবসাইটে আসলো, আসার পর গত 1 মাস ধরে অ্যাড টু কার্ট করেছে, তাদের ডাটা যদি আমরা এখানে পাস করতে পারি, এবং পরবর্তীতে আমরা যদি একটা সেল অ্যাড ক্যাম্পেইন রান করতে পারি, যে ভাই গত 1 মাস ধরে যারা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছে আমার, বা অ্যাড টু কার্টে আসছে, হয় সে কিনেছে অথবা কিনেনি, ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে অ্যাড টু কার্ট করেছে, তাদেরকে টার্গেট করে আমরা একটা সেল অ্যাড দিব। তাদেরকে টার্গেট করে যে গত 1 মাস ধরে এই প্রোডাক্ট অ্যাড টু কার্ট করেছে 5,000 মানুষ, এই 5,000 মানুষকে ট্র্যাক করবো আমরা, করে তাদের কাছে একটা ডিসকাউন্ট মারতে পারি, যে ভাই তুমি অ্যাড টু কার্ট পর্যন্ত গেছিলা, কিনো নাই, কাহিনী কি, 50% ডিসকাউন্ট নাও, কিনে নাও। তাহলে সেই জিনিসটা কি সেল হওয়ার পসিবিলিটি বেশি না? আর ডিরেক্ট যদি আসে বলি যে ভাই এটা নেবেন, আমার কাছে এই প্রোডাক্ট আছে, নেবেন নেবেন, সে কি নেবে? নেবে না, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। এই কারণে সেল অ্যাড আমরা ডিরেক্টলি যদি চালাতে পারবো, বাট সেখান থেকে রেজাল্ট আসার পসিবিলিটি খুবই কম। এখন এখন কথা হলে এই জিনিসগুলো ডিটেক্ট করব কিভাবে, এগুলো আমরা ট্র্যাক করব কিভাবে? ট্র্যাক করার আগে যদি আমরা ক্যাম্পেইনে চলে যাই, তাহলে কি খেলা হবে? হবে না, তাই না? এখানে কি করতে হবে, আমাদের অডিয়েন্স তৈরি করতে হবে, একটা ডাটাবেস তৈরি করতে হবে, সেই ডাটার মধ্যে ফেলাই দিতে হবে অ্যাড টু কার্ট কারা করছে, বা অথবা পেজে জাস্ট ভিউ করে চলে গেছে কারা করছে, কারা আসছিল, তাদেরকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। পরে আমরা যখন আসলে এখানে এই সেল অ্যাড ক্যাম্পেইন করতে যাব, টার্গেটিং এর জায়গায় শুধুমাত্র ওই অ্যাড টু কার্টটা নাই দেবো, আর কোনো টার্গেটিং নাই,
বুঝতে পারছেন? তাহলে চলেন আমরা একটু ডাটাবেস সম্পর্কে একটু জেনে আসি, বা কিভাবে কি হয় অডিয়েন্স সম্পর্কে। এটা আপাতত এখানে ক্রস করতেছি, অডিয়েন্স সিলেকশনের পরে কাজ আমরা করব। আমরা ওখানে ক্রস করার পরে অল টুলসও দিতে পারেন, অডিয়েন্সও দিতে পারেন। আমি অল টুলসে দিতেছি, তাহলে আমরা একটু বেশি পাবো, কি অপশন বেশি পাবো। বলেন আপনার কোশ্চেনটা। মেটা পিক্সেল হেল্পার, গুগল ক্রোম এক্সটেনশন গিয়ে লেখেন যে মেটা পিক্সেল হেল্পার, ঠিক আছে, তাহলে পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা অল টুলসে ক্লিক করার পর এই অপশনগুলো আসলে এখান থেকে অডিয়েন্স অপশন দেখা যাচ্ছে। আমি প্রথম ক্লাসে আপনাদের বলেছিলাম যে এখানে অনেক ফাংশনালিটি রয়েছে, সেগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না, এবং বলিও নি, দুই একটা ছাড়া। ওই যে বিলিং টিলিং নিয়ে বলছি, যেটা আসলে প্রয়োজন ছিল, আর দুই একটা বলেছি, আর বলি নাই। তার মানে সেটিং টেন্স নিয়ে হয়তো দুই একটা আলোচনা হয়েছে। এবং সেখানে বলেছিলাম যে আমি যদি এই শুরুর ক্লাসে আপনার মাথা আউলিয়ে দিই, হবে না, ঠিক আছে। এগুলো নিয়ে আমি যদি ডিটেলস আলোচনা করতে চাই, আমি বলতে পারবো যে ব্র্যান্ড সেফটি অ্যান্ড সাস্টেনেবিলিটি কি, অ্যাডভার্টাইজিং সেটিং এর মধ্যে কি কি আছে, অডিয়েন্সের মধ্যে কি কি আছে, ইভেন্ট ম্যানেজার কি, ইভেন্ট ম্যানেজারের মধ্যে কি থাকে, পিক্সেল কি, হাবি জাবি, বলতে পারবো, সমস্যা নেই। বাট আপনার মাথার মধ্যে থাকবে না। এই কারণে যখন আমাদের যেটা লাগবে তখন সেটা নিয়ে আলোচনা করা হবে। এই মুহূর্তে আমাদের লাগবে অডিয়েন্স, তাই না? আমরা অডিয়েন্স তৈরি করব। তাহলে অডিয়েন্সের উপর একটা ক্লিক মারেন। ওকে, ক্লিক মারা হইলো। অডিয়েন্সে ক্লিক মারার পরে আমাদের সামনে এই আসেনি এখনো এই অপশনগুলো আসবে, তাই না? এখানে দেখেন আমার অনেক অডিয়েন্স তৈরি করা আছে, আপনাদের আসবে না, কারণ আপনারা অডিয়েন্স তৈরি করেন নাই। এখানে আপনাদের যে জিনিসটা আসবে সেটাও একটু পরে বলতেছি। এগুলো অনেক আগে তৈরি করা, এ কারণে এগুলো রেডি হয়ে আছে, অর্থাৎ এগুলো আমি অ্যাড চালাতে পারবো এগুলো টার্গেট করে। বাট সকালবেলা আমি ওদেরকে একটু দেখাইছি এই দুটো অডিয়েন্স, তাই না? কাস্টম অডিয়েন্স আর লুকা লাইক দেখাইছি। এটা পপুলেটিং অবস্থায় আছে, অর্থাৎ আরো কিছু হয়তো সময় নেবে, এরপরে মানে সরি ও অ্যাভেলেবল টু ইউজ, মানে ইউজ হয়ে আছে। পপুলেটিং এর অর্থ হচ্ছে মানে এটা শুধুমাত্র যে আমরা কাস্টম অডিয়েন্স ফেসবুক পেজ ভিউ নিছি, অর্থাৎ গত 30 দিন ধরে যারা আমার ফেসবুক পেজে আসছে তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানাইছিলাম, আপনাদের দেখাবো একটু পরে, একটু একটু খালি শুনেন কথাটা। এবং আজকে 29 তারিখ, অর্থাৎ গত মাসের 29 তারিখ থেকে এই মাসের 29 তারিখ পর্যন্ত যারা পেজে ভিউ করছে, আমার ফেসবুক পেজে আসছে, তাদেরকে নিয়ে আমি ট্র্যাক করে একটা অডিয়েন্স বানাইছি, যে পরবর্তীতে অ্যাড শুধু তাদেরকে দেখাবো। কিন্তু আগামীকাল তো সেটা 30 তারিখ আসতে পারে, তাই না? তাহলে গত গত 30 তারিখ থেকে শুরু হবে, 29 তারিখ না, গত মাসে 30 তারিখ শুরু হবে। এবং আগামীকাল নতুন কোনো অডিয়েন্সও আমার পেজে তো আসতে পারে, বা 2 দিন পর আরো নতুন অডিয়েন্স আসতে পারে, তাই না? তখন থেকে গত 30 দিন ধরতে হবে, আসতে পারে। তাহলে তাদেরকে কি আমরা ট্র্যাক করব না? তাদেরকে ট্র্যাক করবে, কারণ এটা পপুলেটিং অবস্থায় আছে মূলত, ঠিক আছে। একটু পরে যদিও রেডি করে দিবে, সমস্যা নাই। আচ্ছা, এগুলো নিয়ে একটু পরে বলতেছে। এই অপশনগুলো আপনাদের আসবে না এখানে, হ্যাঁ আসবে না। আপনাদের যে জিনিসটা আসবে, এতে ক্রিয়েট অডিয়েন্সে দিলে এই 3টে অপশন আসবে, বড় বড় করে লেখা থাকবে, কাস্টম অডিয়েন্স, লুকা লাইক অডিয়েন্স অ্যান্ড সেভ অডিয়েন্স, এই 3টা জিনিস আসবে। তো প্রথমে সেভ অডিয়েন্স নিয়ে কথা বলি। সেভ অডিয়েন্স আপনারা জানেন, যখন আমরা আসলে ক্যাম্পেইন ক্রিয়েট করেছিলাম, ওই যে অডিয়েন্স টার্গেটিং করেছিলাম, তখন কি দেখেছিলাম ভাই? অডিয়েন্স টার্গেট আমি আবার যদি যাই, আমি অ্যাড ম্যানেজারে গেলাম, ধরেন এবার ক্যাম্পেইনে যাই। ওকে, ধরেন যে নতুন একটা ক্যাম্পেইন তৈরি করব, ধরেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন তৈরি করবো। হ্যাঁ, কন্টিনিউ করেন, ম্যানুয়াল করেন। এরপরে আমি যদি অ্যাডসেটে যাই, অ্যাডসেটে আমরা টার্গেটিং করি না? অ্যাডসেটে আসার পর আমরা অডিয়েন্স টার্গেটিং করি, তো এতে ইউজ অরিজিনাল অডিয়েন্স দিয়ে আমরা অডিয়েন্স টার্গেটিং করি। তো এরপরে আমরা কি করতে পারি, একটা কাজ করতে পারি না এই জায়গায়, এই যে সেভ অডিয়েন্স করতে পারি না? অডিয়েন্সগুলো টার্গেটিং করলে তাহলে কি হয়, পরবর্তীতে আমরা খুঁজে পাই। ঠিক এই জিনিসটাই এখানে অপশনটা এনে দিয়েছে তারা, যে এখানে বলছে যে অডিয়েন্স ক্রিয়েট করার 3টা অপশন আছে। একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স অ্যান্ড সেভ অডিয়েন্স। সেভ অডিয়েন্সে যদি দিই, সাপোজ আপনি মধু সেল করবেন বা ঘি সেল করবেন, এখন প্রোডাক্ট আপনার একটাই, সারা জীবন ধরে ঘি সেল করেন বা সারা মাস ধরে ঘি সেল করেন, এখন তার জন্য কি আলাদা আলাদাভাবে টার্গেটিং হবে? হতে পারে, শুরুর দিকে কয়েকটা ধরনের টার্গেটিং আপনি করতে পারেন, বাট ওর বাইরে তো আর করতে পারেন না, তাই না? তখন কি হয়, রেজাল্ট খারাপ আসলে আপনি কন্টেন্ট চেঞ্জ করতে পারেন, বাট কি করতে পারেন না, টার্গেটিং খুব বেশি চেঞ্জ করা যায় না। তাহলে আপনি এক কাজ করতে পারেন, যে এই জায়গায় এসে সেভ অডিয়েন্সে এসে আপনি একটা টার্গেটিং করে রাখতে পারেন, যে এই টার্গেটিং আমি করে রাখবো যেন পরবর্তীতে আমার ইয়ার মধ্যে যখন আমি অ্যাড ক্রিয়েট করবো তখন যেন খুঁজে পাই, ঠিক আছে। বা কোনো একটা এক্সপার্টার দিয়ে আমি এই কাজটা করে নিতে পারেন, যে ভাই প্রোডাক্ট আমার এটার জন্য একটা অডিয়েন্স টার্গেটিং করে দাও। কিভাবে করে দেবে? এটা তোমাকে অ্যাড ম্যানেজারও অ্যাক্সেস দিচ্ছি, তুমি সুন্দর করে একটা টার্গেটিং এখানে করে আমাকে দিয়ে দাও, আমি যখনই অ্যাড রান করবো জাস্ট ওই জায়গাতে একটা ক্লিক করে দিয়ে দেবো, আমি আর করতে পারবো না। ওটা করতে পারেন, বা আপনাকে কেউ হায়ার করতে পারে। তাহলে সেভ অডিয়েন্সে দেওয়ার পর অডিয়েন্স নেম, এখানে একটা অডিয়েন্সের নাম দিতে হবে না, দেন যে ব্যাস 7 গ্রুপ, গ্রুপ কত? বি,
সেভ অডিয়েন্স। হ্যাঁ, আমরা বোঝার সুবিধার্থে যেখানে যেটা আছে সেটা দিতে পারেন। আচ্ছা, দিয়ে দিলাম। এরপর কি বলতেছে যে তুমি একটা লোকেশন টার্গেটিং করো, ওইখানে যে জিনিসগুলো দেখেছি এখানে সেম, যে বাংলাদেশ আছে, আপনি এখানে সাপোজ ধরেন যে দিতে পারেন যে সৌদি আরবিয়া, যে সৌদি আরবিয়া, বাংলাদেশ আর সৌদি আরবিয়া, এই দুটো লোকেশন আপনি টার্গেট করবেন। ওকে, ভালো কথা। এরপর নিচের দিকে আসেন, এগুলো দরকার নেই, আপনার কাস্টম টাস্টম দরকার নেই। ওকে, এরপরে এই দেখেন এ সিলেকশন করা যায় না, ওইখানে যে অপশনগুলো ছিল সেম এখানে। আপনি ধরেন যে 18 থেকে দিয়ে দিলেন, ধরেন যে দিয়ে দিলেন আপনি 35। এরপরে দিলেন যে শুধুমাত্র ওমেন, মহিলাদের না নিলে আমার মন খারাপ করবেনি। আচ্ছা, এরপরে ওখানে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স দেখছিলাম না, সেম টু সেম এখানে একটা ক্লিক মারতে পারেন। এখানে আসার পর ওই একই জিনিসগুলোই পাবেন, ডিটেল টার্গেটিং। এখান থেকে ধরেন যে আপনি অনেকভাবেই করতে পারেন, প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। আমি খালি এডুকেশন লেভেলটা টার্গেট করবো আর কি। এই দু একটা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে আমরা অডিয়েন্সের নাম দিচ্ছি কি, ব্যাচ 7 গ্রুপ বি সেভ অডিয়েন্স, তাই না? ভালো কথা, আর কিছু দরকার নাই অত কিছু। ক্রিয়েট সেভ অডিয়েন্স করে দেন, এই নামে একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে আমাদের। এই আসছে ব্যাচ 7 গ্রুপ বি সেভ অডিয়েন্স। এই কাজটা আপনি অডিয়েন্সের মধ্যে এসেও করতে পারেন, এবং এখানে যখন ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে যাবেন, এখানে কিন্তু দেখেন ফাইনালি যখন ক্যাম্পেইন ক্রিয়েট করবেন তখন আপনাকে আর অডিয়েন্স এইভাবে টার্গেট করতে হবে না। আপনি এই যে সেভ অডিয়েন্সে আসবেন, আসার পরে এই যে ব্যাচ 7 গ্রুপ, ও এখানে আসে না, একটা রিলোড মারতে হবে। মাঝে মাঝে কানেকশন ডিসকানেক্ট হয়ে যায়। প্রোফাইলে তো যাবে না, আপনি একটা অডিয়েন্স সেভ করে রাখতেছেন যেন পরবর্তীতে যে কোনো ক্যাম্পেইন আপনি যখন রান করবেন তখন যেন টার্গেটিং করার ক্ষেত্রে ওটা জাস্ট খালি চিনিয়ে দিতে পারেন যে আপনার ওই প্রোডাক্টের জন্য এই সেভ অডিয়েন্স করে রাখছেন, আপনার কষ্ট করে তখন আর করবেন না। একটা একদিন বসে কাজ করেছেন আপনি। হ্যাঁ, এখানে আসলেন, আসার পরে আমরা কি করব, অডিয়েন্স, এই যে সেভ অডিয়েন্স নামে একটা অপশন আছে, ক্রিয়েট অডিয়েন্স আর সেভ অডিয়েন্স। আমরা ক্রিয়েট অডিয়েন্স থেকে এই কাজগুলো করতাম, তাই না? এই কাজগুলো জাস্ট ওখানে করে রাখছেন আপনি, বা এখান থেকেও সেভ করতে পারেন, কোনো সমস্যা নাই। একটু এক্সপ্লোর করে না দেখিয়ে নিলে সেভ অডিয়েন্স দেখে আসে নাকি, এই আসছে, এই ডেটা ব্যাচ 7 গ্রুপ বি সেভ অডিয়েন্স আছে, ক্লিক মারে দেন। আর কোনো এখানে আপনার টার্গেটিং এর প্রয়োজন নাই, আপনার টার্গেটিং শেষ, নেক্সট করেন, নেক্সট করে একটা ক্রিয়েট করে দেন। এটা গেল আমাদের এই যে ক্রিয়েট অডিয়েন্সের মধ্যে আমাদের যে 3টা অপশন ছিল তার সেভ অডিয়েন্সটা। কে বুঝেন নাই? আপনার ভিডিও দেখবেন, প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে আর কি কি আছে, কাস্টম অডিয়েন্স অ্যান্ড লুকালাইক অডিয়েন্স আছে না? এখন আমরা একটু কাস্টম অডিয়েন্স বোঝার ট্রাই করি। কাস্টমের উপর একটা ক্লিক মারেন, এখানে মূলত আমাদের মূল কাজ থাকে আর কি। সেভ অডিয়েন্স আমরা সবাই জানি, ওটার জন্য নাও করি, তাও আমরা ওই যেখানে গিয়ে অডিয়েন্স আমরা ক্যাম্পেইনটা ক্রিয়েট করতেছি ওই জায়গা থেকে আমরা কি করতে পারি, অডিয়েন্স তৈরি করতে পারি না? তারপরে তো আমরা সেটা একটা অ্যাড রান করে ফাইনালি পাবলিশ করি, তাই তো? করতে পারি। বাট কাস্টম অডিয়েন্স কিন্তু আমরা সেখানে করতে পারি না। এখানে দুটো কাজ হয়, একটা হচ্ছে ইওর সোর্স আর একটা হচ্ছে মেটা সোর্স। ইওর সোর্সটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনার কাছে ডাটা আছে, সেই ডাটাটা আপনি ফেসবুক ফেসবুক অ্যাড প্ল্যাটফর্মের মধ্যে যে আপনার কাছে ডাটা আছে, সেই ডাটাটা আপনি কি করবেন, এই ফেসবুক অ্যাড প্ল্যাটফর্মে দিয়ে বলবেন ভাই তুমি খালি এদেরকেই টার্গেট করো, এর বাইরে তুমি কিছু করতে পারবা না। সেটা হচ্ছে কার ডাটা? আপনার ডাটা না, এই কারণে এটার নাম হচ্ছে ইওর সোর্স। আর আরেক ধরনের ডাটা আছে যেটাকে মেটা সোর্স বলে, মানে ফেসবুকের মধ্যে ডাটা আছে, ওর ডাটা ওখানে ইউজ করবেন। বুঝতে পারছেন? এটা মেটা সোর্স। এটা হচ্ছে, আমি ক্রস করে দিই, এই যে ক্রিয়েট অডিয়েন্স আছে না, এখান থেকে এটা কাস্টম অডিয়েন্স আপনারা এই পাশে পাবেন, এখানে পাবেন, এখানে এখানে আছে আপনাদের, এখানে কিছুই থাকবে না, এরকম ডিরেক্টলি এইভাবে লেখা থাকবে, এইভাবে। কারণ এখানে তো আমরা তৈরি করেন না কিছু, কাস্টম অডিয়েন্সে দেন, এরপরে এই সেকশনগুলো পাবেন। এখন এখানে দেখেন ওয়েবসাইট লেখা আছে না, ওয়েবসাইটটা হচ্ছে যেটা বললাম যে আপনার ওয়েবসাইটে কারা কারা ভিজিট করতেছে সেটা আপনি করে দিতে পারেন, অথবা অ্যাড টু কার্ট কয়জন করেছে সেটা করে দিতে পারেন, অথবা শুধুমাত্র এই আইটেমটা ভিউ করছে কারা, মানে এই প্রোডাক্টটা কারা ভিউ করছে, ধরেন 10,000 মানুষ ভিউ করছে বাট কিনে নাই, ওই কাজ করে দিতে পারেন। কোথা থেকে? ওয়েবসাইট থেকে। তাহলে ওয়েবসাইটের উপর সাপোজ ধরে একটা ক্লিক মারেন, এরপর আপনি যদি নেক্সট করেন, যদি ওয়েবসাইট আমি এই মুহূর্তে দেখাতে পারবো না, কারণ হচ্ছে আপনাদের নিজের ওয়েবসাইট নাই। এরপর হচ্ছে আমার একটা সোর্স তৈরি করা হয়েছে যে রবি ডিজিটাল একাডেমি, এবং ক্লিক করে না ওই একটাই আছে, দিয়ে দিলাম যে অল ওয়েবসাইট ভিজিটর। আপনি কি আপনার ওয়েবসাইটে যারাই আছে তাদেরকে আসলে আপনি ট্র্যাক করতে চান সেই জিনিসটা, না এখান থেকে যে পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, অথবা ভিজিটর বাই
টাইম টাইম স্পেন্ড, যেরকম এটা হচ্ছে এখানে যদি তাহলে যে কেউ আমার ওয়েবসাইটে ভিজিট করলে তাকে আমরা ট্র্যাক করব। আর একটা হচ্ছে পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, যে শুধুমাত্র আমার এখানে ইউআরএল টিউআরএল দিয়ে দিতে, এই করার জন্য ওই ইয়ে করতে হবে, বুঝছেন আপনার আগে। না না না, এখন এখন দিয়ে আপনি বুঝবেন না, আপনাকে ওয়েবসাইটে ক্রিয়েট করেন, আমি আমি নিয়ে যাব জায়গা মতো, ঠিকই নিয়ে যাবো আপনাদের, ঠিক আছে, টেনশন নিয়েন না, এগুলো টেনশন নেওয়ার কিছু নাই। ওকে, জাস্ট খালি শুনে না, আপাতত এইটা এই পর্যন্ত শুনলেই হবে। অথবা এখানে হইতে পারে যে ভিজিটর বাই টাইম স্পেন্ড, যে একটা ওয়েবসাইটের মধ্যে যে কতক্ষণ ধরে সে টাইম স্পেন্ড করতেছে। এখন এটা হচ্ছে ই কমার্স সাইট, এখানে কতক্ষণ ধরে টাইম স্পেন্ড করতেছে সেটা ডাজন্ট ম্যাটার হতে পারে, বাট একটা ব্লগ সাইট, সে ওয়েবসাইটের মধ্যে সে কতক্ষণ ধরে পড়তেছে অবশ্যই ম্যাটার। যে আমার ব্লগগুলো যদি ভালো হয় মানে অনেকক্ষণ ধরে পড়বে, আর যদি ভালো না হয় পড়বে না। ওই ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে ট্র্যাক করার জন্য আপনি কি করতে পারেন, যে আপনি ওই ভিজিটর বাই টাইম স্পেন্ড কত সময় ধরে আসে, তাই না। এরপর পেজ ভিউ, আমি একটা ইভেন্ট ক্রিয়েট করেছিলাম, এটা এখান থেকে আপনি সব পাবেন না, আমি ব্যাক করতেছি, এটা নিয়ে হচ্ছে আগামীকাল ক্লাস আলোচনা করবো, আপনাদের ওয়েবসাইটের আগে কিভাবে বানাতে হয় সেটা আমি দেখে দেবো। তারপরে স্টক, এরপর হচ্ছে কাস্টমার লিস্ট, যে আপনি সাপোজ ধরেন যে বাটাতে কোনো কিছু কিনছেন, এরপর ওরা আপনার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করছে এক্সেলে, ওটা আপনি এখানে আপলোড করে কাজ করতে পারেন। অথবা অ্যাপ অ্যাক্টিভিটি, ওয়েবসাইট আর অ্যাপসের মধ্যে পার্থক্য কি, একটা হচ্ছে ওয়েব ভার্সন আর একটা হচ্ছে অ্যাপ ভার্সন, তাই না, জিনিসটা একই, ওই এই সেম অপশনগুলো আছে। এখন আপনি যদি চান না আমার ওয়েবসাইট নাই, আমি হচ্ছে বা ওয়েবসাইট আছে পাশাপাশি আমি অ্যাপসের অ্যাক্টিভিটিও অনুযায়ী করতে পারি, যে অ্যাপসের মধ্যে ঢুকে কারা এই পেজটা ভিজিট করছে বা এই প্রোডাক্ট এখানে আসছে, তাদেরকে ট্র্যাক করে আমি এখানে পাঠাতে পারেন। ওকে, এরপর অফলাইন অ্যাক্টিভিটি কি আমি নিজেই জানি না, আর পড়ে নিন আপনারা। ক্যাটালগ, ওই যে আমাদের যেরকম আমি একটু আগে বলেছিলাম যে ক্যাটালগ টাইপের অ্যাড আমরা দিতে পারি, যে অনেকগুলো স্ক্রল ডাউন করে দেখবে, এক এক সময় এক একজন এক এক জায়গায় ক্লিক করবে, ওই যে প্রোডাক্টে ক্লিক করতেছে সেই প্রোডাক্টের ইউআরএল তাকে নিয়ে যাবে। এই ধরনের অ্যাক্টিভিটি যদি ট্র্যাক করে চাই সেক্ষেত্রে আমরা ক্যাটালগ দিতে পারি। ওই ক্ষেত্রেও আমাদের ওই পিকজেলের একটা ব্যাপার আছে, এটা হতাশ হওয়ার কিছু নাই। এই জিনিসটা নিয়ে হয়তো আগামীকাল ক্লাস নিব। আজকে আমরা আমরা এই জিনিসটা একটু দেখি, হ্যাঁ, যে মেটা সোর্স, যে ফেসবুকের মধ্যে যে ডাটাগুলো আছে সেই অনুযায়ী আমরা কিভাবে অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। প্রথম হচ্ছে ভিডিও, যে আপনার আগের ভিডিও সাপোজ ধরেন যে 50% মানুষ কারা দেখেছে, ধরেন আমি ভিডিওর উপর ক্লিক দিলাম, নেক্সট করি। এখন এখানে লেগেছে যে এঙ্গেজমেন্ট, কি এঙ্গেজমেন্ট চয়েস করেন, যে পিপল হু হ্যাভ ভিউ অ্যাট লিস্ট 3 সেকেন্ড ফর ইউর ভিডিও, যে আপনার একটা ভিডিও পেজে আছে, ওই ভিডিও অ্যাটলিস্ট 3% যারা দেখছে তাদেরকে ধরে একটা অডিয়েন্স তৈরি করতে পারেন, তাই না। পরের একটা শুধুমাত্র ওই 3%, অ্যাটলিস্ট 3% বলতে 3 সেকেন্ড যারা দেখছে তাদেরকে দেখাতে পারেন। অথবা পিপল হু হ্যাভ ভিউড অ্যাটলিস্ট 10 সেকেন্ড, যে 10 সেকেন্ড দেখছে তাদেরকে ধরতে পারেন আপনি। অথবা 15 সেকেন্ড দেখছে সেটাই ধরতে পারেন। অথবা পিপল হু হ্যাভ ভিউড অ্যাটলিস্ট 25% অফ এর ভিডিও, যে আপনার 10 মিনিটের ভিডিও তার 25% দেখছে বা 50% দেখছে বা 75% দেখছে বা 90% দেখছে। এখন ধরেন আমরা অনেক সময় কি হয় এমন অ্যাড দেখি যে ডিরেক্টলি আমাদেরকে বলে যে আপনি আমার এই ভিডিওর 50% দেখেছিলেন, তাই আপনার এই বিষয়ের প্রতি ইন্টারেস্ট আছে বিধায় আমি আপনাকে এই ভিডিওটা দেখাচ্ছি। আপনারা অবাক হয়ে যান, হায় কি কেমনে কি হলো, আমি তো দেখছি 50%, ট্র্যাক করলো কেমনে, এই যে জায়গা থেকে সুন্দর করে 50% মারা ক্লিক, যে আগের ভিডিও বা যে কোনো ভিডিও, তার পেজের যে কোনো ভিডিও 50% দেখেছে গত 30 দিন ধরে বা 1 বছর ধরে, এখন তাদের কাছে নতুন একটা অ্যাড নিয়ে যাবেন আপনি। সেক্ষেত্রে এই যে আগে এখানে ক্লিক দিবেন আগে পিপল হু হ্যাভ ভিউড অ্যাটলিস্ট 50% অফ আওয়ার ভিডিও, যারা আপনার ভিডিওর 50% দেখেছে। এখন কোন ভিডিওর 50% দেখেছে সেটাও তো একটা বিষয় আছে। এই যে সিলেক্ট ভিডিও, এখানে একটা ক্লিক মারেন, আপনার পেজের মধ্যে যত ভিডিও আছে, ফেসবুক পেজ, এই পেজে আমার কোনো ভিডিও নেই, আমি পেজটা আলাদা সিলেক্ট করি, রবি ডিজিটাল একাডেমি, এখানে মারেন, অনেক ভিডিও পাবেন। তাহলে ধরেন যদি এই ভিডিওর 50% যারা দেখছে, বা আরো কয়েকটা ভিডিও আপনি নিতে পারেন এখান থেকে, কোনো সমস্যা নাই, হ্যাঁ, যে কটা আপনার ভিডিও থাকবে। আচ্ছা আচ্ছা, বাইরে এখানে ক্লিক দেন, কনফার্ম করেন। আচ্ছা, তাহলে এই ভিডিওর 50% যারা দেখেছে, ঠিক আছে, ধরেন যে 3 মিনিটের ভিডিও 1.5 মিনিট পর্যন্ত যারা দেখেছে তাদের নিয়ে আমরা একটা ডাটাবেস তৈরি করতেছি বা অডিয়েন্স তৈরি করতেছি, তাদেরকে আমরা পরবর্তী একটা শুধু দেখাবো, এর বাইরে কেউ দেখবে না। এখন অডিয়েন্স রিটেনশনটা হচ্ছে 365 দিন, যে তারা আসলে 365 দিনের মধ্যে যারা দেখছে তাদেরকে ট্র্যাক করবেন। এতদিন পর্যন্ত মানুষের আসলে মনেই থাকে না যে একটা ভিডিও এসে দেখে আসছে, আমরা একটা 30 দিন সর্বোচ্চ দিতে পারেন, তাই না। যে গত 30 দিন ধরে আমার যে কোনো ভিডিও বা আমি যে ভিডিওটা সিলেকশন করে দিতেছি সেই ভিডিও 50% মানুষ যারা দেখেছে তাদেরকে নিয়ে আমরা একটা অডিয়েন্স তৈরি করব, ঠিক আছে। এরপর একটা অডিয়েন্সের নাম দিতে হবে, নামটা দিবেন যে ধরেন যে গ্রুপ বি 50% ভিডিও ভিউ,
ভিডিও ভিউ। ওকে, এরপর ডেসক্রিপশন অপশনাল দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক দেন, একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। এরপরে অডিয়েন্সে ক্রিয়েট হয়ে গেছে, ইওর কাস্টম অডিয়েন্স ওয়াজ ক্রিয়েট হয়ে গেছে। এর পরবর্তী সে বলছে যে ক্রিয়েট এ লুকালাইক অডিয়েন্স, তুমি কি একটা লুকালাইক অডিয়েন্স তৈরি করবা, না ক্রিয়েট অ্যান অ্যাড, না কোনো কিছু দরকার নাই, তুমি ডিরেক্টলি এই অডিয়েন্সের উপর একটা অ্যাড তৈরি করবা, না ক্রিয়েট অ্যানাদার কাস্টম অডিয়েন্স। আপাতত আমাদের কোনো কিছু দরকার নাই, মারেন ডান। এখানে দেখেন চলে আসবে গ্রুপ বি 50% ভিডিও ভিউ আসছে, একটা অডিয়েন্স কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, বুঝতে পারছেন? ভালো কথা। এবার আমাদের আচ্ছা, এবার আরো দেখি যে কি কি করা যায়। কাস্টম অডিয়েন্স আবার ক্লিক দেন, এটা ভিডিওটা দেখলাম। ইনস্টাগ্রামে কারা ভিজিট করছে আপনার গত 30 দিন ধরে, বা গত 1 বছর ধরে, বা 6 মাস ধরে, সেভাবে একটা করতে পারেন, করবেন আপনাদের কাজ। লিড ফর্ম আমরা অ্যাড চালাইছিলাম না, এখন ওই লিড ফর্ম কারা ফিল আপ করছে তাদেরকে ধরতে পারেন না, তাদেরকে ধরে একটা অডিয়েন্স তৈরি করবেন আপনি। সাপোজ 5000 মানুষ লিড ফর্ম ফিল আপ করছে, তাহলে লিড ফর্মে দিয়ে দেন, করেন। ইভেন্ট হচ্ছে ওই যে ধরেন যে অ্যাড টু কার্ট ইভেন্টে কারা আসছে, এরপরে ভিউ কার্ট ইভেন্টে কারা আসছে, সেভাবে করতে পারেন। বেসিক্যালি এখান থেকে মানে মেটা ডাটা থেকে দুটো করা হয়, একটা হচ্ছে ভিডিও ভিউ অ্যান্ড ফেসবুক পেজ, এই বাকিগুলো মেটা ডাটা খুব বেশি করা হয় না, ঠিক আছে? এই ইভেন্ট আমরা এখান থেকে করি। আচ্ছা, এরপর হচ্ছে পেজ ভিউটা দেখি। পেজ ভিউটা ক্লিক দেন, নেক্সট করেন। এই পেজটা সিলেকশন করা আছে, আপনি চাইলে পেজটা পরিবর্তন করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, আপনার যে পেজ ওটা দিতে পারেন। এরপর কি বলছে, ইভেন্টটা হচ্ছে এমন যে এনিওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ, যে কেউ আপনার পেজের সাথে এঙ্গেজ হয়ে আছে গত কতদিন ধরে, 365 দিন ধরে, তাদেরকে নিয়ে আপনি একটা কি করতে পারেন, অডিয়েন্স তৈরি করতে পারেন, ঠিক আছে? অথবা কি করতে পারেন, হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, যারা বর্তমানে আপনার পেজে লাইক অথবা ফলো দিয়ে আছে, যারা শুধু যে 5000 মানুষ সাপোজ ধরেন যে লাইক দিয়ে আছে আপনার পেজে বা ফলো দিয়ে আছে, সেই 5000 মানুষকে একটা অডিয়েন্স তৈরি করে পরের একটা শুধু ওই 5000 মানুষের কাছে নিয়ে যাবেন, বুঝতে পারছেন? না, এমনিতে তাদের কাছে যাবে না। কেন যাবে? আপনি টার্গেট করতেছেন, যাবে না তো। আচ্ছা, আপনি তো অনেক পেজে ফলো দিয়ে আসছেন, 100 উপরে, সব পেজের অ্যাড আপনার কাছে আসে? আসে না, ঠিক আছে? ফলো থাকলে যে তার আসলে ইন্টারেস্ট ওই জায়গায় থাকবে এমনটা না। ইন্টারেস্ট কাউন্টেবল হয় মানে ম্যাক্সিমাম 30 ডেজ, মানে আপনি 30 দিন আগে ওই জিনিস নিয়ে সার্চ করছেন, অথবা বেশি ইন্টারেস্টের, খুব বেশি ইন্টারেস্টেড পিপল যদি খুঁজে, তাহলে 1 উইক এগো, 1 সপ্তাহ ধরে আপনি ওই জিনিসটা খুঁজতেছেন, তাহলে আপনার কাছে ওই রিলেটেড অ্যাড আসবে। আপনি 365 দিন আগে একটা পেজে লাইক মারে আসছেন, ওই পেজের অ্যাড আপনার কাছে আসবে না, কারণ ওইটার প্রতি আপনার ইন্টারেস্ট নাও থাকতে পারে, বুঝলেন নাই? এটাই হচ্ছে বিষয়টা। এরপর এটা তো বুঝলাম, এনিওয়ান হু ভিজিট ইউর পেজ, যে কেউ আপনার পেজে ভিজিট করে চলে গেছে, এটা আপনি করতে পারেন কিভাবে, যে ভাই তুমি আমার পেজে ভিজিট করো কিন্তু লাইক মারো না, কাহিনী কি? ঠিক আছে, ভিজিট করলে, ভিজিট শুধু করে গেছে তাদেরকেও ফেসবুক কি করে, ট্র্যাক করতে পারে, যে আপনি কোথায় যাচ্ছেন, প্রতিটা মাউস পয়েন্টার কোথায় মানে ঘুরাইতেছেন, সব বিষয় ট্র্যাক করে, ওর কাছে ডাটা আছে। তাহলে আপনার ফেসবুক পেজের মধ্যে যারা ভিজিট করে গেছে, লাইক মারেনি, কমেন্ট মারেনি, কিছুই করে নাই, তাদেরকেও সে ধরার একটা চান্স দেয়, যে এই পাবলিক গুলো খালি পেজের উপর ঘুরে যাচ্ছে, কিন্তু লাইকও মানে না, কমেন্টও মানে না, ঠিক আছে? এদেরকে অ্যাড দেখাও, ওটা করতে পারেন। আচ্ছা, এটা তাহলে আমরা এভরিওয়ান উইথ ইংগেজ, যারা শুধু ইংগেজ তারা করলাম, গত 30 দিনেরটা করবো। হ্যাঁ, 365 দিনের কাজ করে না, ভালো। এবার এখানে একটা অডিয়েন্সের নাম দিতে হবে, যে ধরেন পেজ ইংগেজ, ইংগেজ বানান কি, ধরে নেন এটাই। ওকে, এরপর আমি যদি ক্রিয়েট অডিয়েন্সে দিয়ে দিই, আমরা এখানে ইংলিশ ক্লাস করতেছি না, এরপর ডান দিয়ে দেন, হয়ে গেছে, একটা অডিয়েন্স তৈরি হয়েছে। ওকে, এটাই মূলত আমাদের কাস্টম অডিয়েন্স, ঠিক আছে? এখন আমরা একটু লুকা লাইক বোঝার চেষ্টা করি, ঠিক আছে? কাস্টম অডিয়েন্স আরেকটা ক্লাস আমাদের আছে, সেটা হচ্ছে ওই পিক্সেল টিক্সেল নিয়ে একটু আলোচনা করবো এই ক্লাসে হয়তো বা, তারপর পরে ক্লাসে দেখাবো আপনাদের। লুকা লাইক জিনিসটা হচ্ছে, লুকা লাইক ক্লিক মারেন, লুক এ লাইক এর বাংলা অর্থ কেমন হতে পারে? লুক এ লাইক মানে ওর মতো দেখতে, কার মতো দেখতে? ওই কাস্টম অডিয়েন্স তৈরি করে আসছেন, যারা এই ওয়েবসাইটের অ্যাড টু কার্ট বাটনে ক্লিক মারছে, তার মতো দেখতে আমাদের আরো অডিয়েন্স লাগবে, সেই জিনিসটা হচ্ছে লুকা লাইক। ওটা উদাহরণ দিলাম, আপনারা আবার ওটা ধরে নিয়েন না, আপনাদের ব্রেন আবার অনেক বেশি তো, ওই যেটা বলি সেটাই, ওই এটা করছেন আপনি, তাহলে এটাই, এটা জাস্ট উদাহরণ, ইটস এক্সাম্পল, তাই না? ওকে, এখন আমরা লুকালাইকের উপর ক্লিক দেওয়ার পর এরকম কিছু অপশন আসবে, প্রথমে থাকবে ক্রিয়েট নিউ সোর্স, এটা যদি দিই, আচ্ছা এখানে ক্রিয়েট নিউ সোর্স দেওয়ার দরকার নাই, আমাদের চলে আসবে সিলেক্ট অডিয়েন্স, আরে ক্রিয়েট নিউ সোর্স তো দরকার, তার উপরে এটা, আচ্ছা ওকে দাঁড়ান। লুকালাইকে আসার পর প্রথমে হচ্ছে সিলেক্ট ইওর লুকালাইক সোর্স, এটা আমাদের লাগবে। হ্যাঁ, যে আমাদের লুকালাইক সোর্সটা কোথায়, আমরা যদি এখানে মাউস পয়েন্টারটা রাখি, তাহলে এই দুটো হচ্ছে আমাদের লুকালাইক অবস্থায় আছে, যে প্রোডাক্ট ফর মাই পার্সোনাল ক্যাটালগ। আচ্ছা, এই দুটো হচ্ছে ওয়েবসাইটেরটা, আমি হচ্ছে ক্রিয়েট নিউ সোর্স করে নিই,
কাস্টম অডিয়েন্স দেখি, ও আচ্ছা এখানে হচ্ছে না, ওয়েট, লুকালাইক, ক্রিয়েট নিউজ সোর্সে দিয়ে দেন। আচ্ছা পাইছি। ক্রিয়েট নিউজ সোর্সে আসার পরে আপনার এখান থেকে সিলেক্ট ইউর লুকালাইক সোর্স, এখানে ক্লিক করার পরে ভ্যালু বেসড সোর্স আছে একটা, আর একটা হচ্ছে অ্যানাদার সোর্স। ভ্যালু বেসড সোর্সটা হচ্ছে বেসিক্যালি আপনার ওয়েবসাইট থেকে যে ডাটাগুলো আসবে, ওয়েবসাইটকে টার্গেট করে যে কাস্টম অডিয়েন্সটা তৈরি করবেন সেটা ভ্যালু বেসের মধ্যে আসবে। হ্যাঁ, এতে মেটা পিক্সেল টিক্সেল নিয়ে প্রোডাক্ট ক্যাটালগ নিয়ে যেগুলো কাজ করা হবে। আর অ্যানাদার সোর্সের মধ্যে আমরা এই মেটা সোর্স থেকে যে ডাটাগুলো নিয়েছিলাম, যে 50% ভিডিও ভিউ ব্যাস, এটা ফোরেরটা আছে, আপনারটা কই, আপনারটা কাস্টম অডিয়েন্স তৈরি করলাম না একটু আগে, এটা কি এখনো পপুলেটিং অবস্থায় আছে, রেডি হয়নি নাকি? আচ্ছা 50% ভিডিও ভিউ এটা নিয়ে নেন আপাতত, ওটা আসবে একটু পরে। যে 50% ভিডিও ভিউ এগুলো হচ্ছে আমি কি করছিলাম, এগুলো কাস্টম অডিয়েন্স তৈরি করেছি। 50% ভিডিও ভিউ দিয়ে দেন। এরপরে সিলেক্ট ইউর অডিয়েন্স লোকেশন। এই অডিয়েন্স লোকেশন কেন দরকার আমাদের? ধরেন এই যে অ্যাড টু কার্ট করতেছে এই প্রোডাক্টটা, এটা কি প্রোডাক্ট? স্মার্টফোন ব্লগিং টেবিল, তাই না? টেবিল স্ট্যান্ড। এই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট শুধুমাত্র তো বাংলাদেশের মানুষেরই নাই, পৃথিবীর সব অনেক মানুষেরই থাকতে পারে, তাই না? ইন্টারেস্ট থাকতে পারে। এখন সব মানুষের ডাটা আমাদের নিয়ে লাভ আছে? শুধুমাত্র বাংলাদেশকে টার্গেট করে যদি আমরা পরবর্তীতে অ্যাড দিতে চাই তাহলে বাংলাদেশের ডাটাই নিব। যে এই অ্যাড টু কার্ট করেছে এই ধরনের পাবলিকের, মানে এই লুকালাইক অর্থ হচ্ছে এই অ্যাড টু কার্ট যারা করেছে সে ধরনের আরো 5,000 মানুষ আমাকে ফেসবুক দিয়ে দিবে ওই ইন্টারেস্ট বিহেভিয়ারই, ঠিক আছে? তাহলে ওই ইন্টারেস্ট বিহেভিয়ারের পৃথিবীর অন্য কোনো কান্ট্রির মানে অডিয়েন্সের লোক নিয়ে তো আমার লাভ নাই। এ কারণে আমরা এখানে যে সিলেকশন অডিয়েন্স লোকেশন, এখানে বাংলাদেশ দিয়ে দেন, বাংলাদেশ। ওকে, যে কি করেছি আমরা 50% ভিডিও ভিউ নিয়ে আমরা আগে একটা কি করেছিলাম, যে কাস্টম অডিয়েন্স তৈরি করেছিলাম, যে আমার ভিডিও যারা 50% দেখেছে তাদেরকে নিয়ে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করো। এখন ওই অডিয়েন্সের সাইজ অনেক ছোট হতে পারে, যে 2,000 মানুষ দেখছে। এখন পরের অ্যাডটা যদি শুধু ওই 2,000 মানুষকে টার্গেট করে দেন তাহলে আপনার কস্টটা অনেক বেড়ে যায়। অডিয়েন্স যত ন্যারো ডাউন হবে আপনার কস্ট তত বেড়ে যাবে, ঠিক আছে? এবং আপনি যদি তাহলে ফেসবুককে বলেন যে ভাই আমার কাছে এই 2,000 মানুষ আছে যারা আমার ভিডিও 50% দেখছে, তুমি এক কাজ করো এই 2,000-এর মতো আরো 5,000 মানুষ আমাকে দিয়ে দাও, যাদের ইন্টারেস্ট ঠিক এরকমই, এই 50% ভিউ যারা করছে তাদের মতোই, তাদের বিহেভিয়ার এরকমই। তাহলে ওই ধরনের পাবলিকের কাছে যদি আমি প্রোডাক্টটা নিয়ে যেতে পারি তাহলে আমার প্রোডাক্টটার সেল হওয়ার চান্স বেশি না? ফাও মানুষের দেখা লাভ আছে, মানে ফাও যারা মনে করেন ওই প্রোডাক্টের প্রতি কোনো ইন্টারেস্টই নাই তাদেরকে দেখে তো লাভ নাই, যারা ইন্টারেস্ট আছে তাদেরকে তো দেখাবো। এখন আপনি ইন্টারেস্ট টার্গেটিং করতে পারেন, আমি যেটা ক্যাম্পেইনের মধ্যে দেখাছিলাম যে বিভিন্ন ইন্টারেস্ট ধরে ধরে টার্গেট করা যায় না, তো ওইটা তো আপনার আসলে মিস ফায়ারও হতে পারে। আপনার মনে হচ্ছে যে এই ইন্টারেস্টেড পিপল এটা দেখতে পারে, কিন্তু সেটা তো নাও হতে পারে। আর যদি সেটা যদি প্র্যাকটিক্যাল ভাবে নেন, যে একটা ভিডিও আপনি আগে দিয়েছেন সেটা আপনি ভিডিও ভিউ চালাই দিয়েছেন, সেই ভিডিও 50% মানুষ দেখেছে 5,000 মানুষ, তাহলে এই 5,000 মানুষ অবশ্যই একদম জেনুইন আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট ছিল, এ কারণে ভিডিওটা দেখেছে। এবং ওই 5,000-এর মতো আরো যদি 5,000 মানুষ ওই একই ইন্টারেস্টের যদি আপনি খুঁজে বের করতে চান তাহলে ফেসবুকের কাছ থেকে এই ধরনের একটা হেল্প নিতে পারেন, তাই না? এই কারণে 50% ভিডিও দিয়ে দেন। এখানে লোকেশনটা বাংলাদেশ আছে। এখন সিলেক্ট অডিয়েন্স সাইজ, এই জিনিসটা হচ্ছে এখানে 1 দেওয়া আছে, আমরা এখানে চেঞ্জ করে 6 পর্যন্ত দিতে পারি, আরো দেওয়া যাচ্ছে, যাই হোক 10 পর্যন্ত দেওয়া যায়। হ্যাঁ, এখানে দেখেন একটা অডিয়েন্সের সাইজ দেওয়া আছে, এটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে 0 থেকে 1%। আপনার 50% ভিডিও সাপোজ ধরুন যে 1,000 মানুষ দেখেছে, হ্যাঁ, এখন আপনি 1% দিলেন তাহলে কি হবে? তাহলে ওই 1,000-এর সাথে আরো 1,000 যোগ হবে। আপনি যদি এখান থেকে 2% দেন তাহলে 1,000 প্লাস 1,000 প্লাস 1,000 হবে, টোটাল মানে 3,000 লোকের ডাটা আপনার কাছে ফেসবুক দিয়ে দিবে, ওদেরকে টার্গেট করতে পারবেন। আবার আপনি যদি 3% দেন তাহলে 1,000 প্লাস 1,000 প্লাস 1,000 প্লাস 1,000 মানে টোটাল 4,000 হচ্ছে, আপনার কাছে 1,000 আছে আর এদিকে 3% পাচ্ছেন। এই পার্সেন্টেজ মানে এটা না যে 100% মানে 100টা মানুষের মধ্যে 3টা মানুষ, এরকম না, কিন্তু এই পার্সেন্টেজের অর্থ হচ্ছে মানে যোগ করে দিতে পারেন আপনি, ঠিক আছে? 1,000 প্লাস 1,000 2,000 এরকম। তো এখন কথা হলো যে কত মানুষের ডাটা আমরা নিব, যে ফেসবুককে সাপোজ আমরা দিয়ে দিয়েছি 1,000 মানুষ, এবং এখান থেকে যদি আমরা 3% দিয়ে দিই তাহলে ফেসবুক আরো 3,000 মানুষ ওই রকম ইন্টারেস্ট বিহেভিয়ার মানুষ আমাকে দিয়ে দিবে, তাদেরকে টার্গেট করে আমরা অ্যাড চালাতে পারবো। তো কত দিব, এটা একটা বিষয় না? অবশ্যই বিষয়। তাহলে চলেন আমরা একটু কেমিস্ট্রি পড়ে আসি। কেমিস্ট্রি পড়াতে পারবো নি? হোয়াইট বোর্ড নি, কেমিস্ট্রি থেকে এটা ধারণা আসছে, ফেসবুক মনে এখান থেকে নিচ্ছে নাকি জানি না। হ্যাঁ, যাই হোক। আচ্ছা, কেমিস্ট্রিতে মোটামুটি সবাই আমরা জানি, তাই না?
ওখানে কি হয়, অরবিটের ধারণা পড়ছেন, আমার অরবিট কক্ষপথ পড়ছেন, পড়েন নাই, পড়তে পারে না। ওইখানে কি হইতো, যে এরকম একটা অরবিট থাকতো না, মানে এরকম একটা গোল, এই আমার ওই সুন্দর না হইতে পারে, ঠিক আছে, এটাতে আমি অভ্যস্ত না। হ্যাঁ, এটা প্রথম কক্ষপথ না, প্রথম কক্ষপথে কয়টা থাকে, দুটা। এটা একটা সূত্র আছে, কি সূত্র জানো, 2 n², রাইট, হ্যাঁ 2 n²। এখন পরেরটাতে কয়টা থাকবে, 8টা। সূত্র যদি ফালা দেয় তাহলে এভাবে হয়, 2 গুণন n হচ্ছে 2, তাই না, দ্বিতীয় নাম্বার কক্ষপথ, তা 2 এর উপর স্কোয়ার করলে কত হচ্ছে, দেখে 2 গুণন 4, 8টা, তাই না, এইটা তো হচ্ছে, 8টা দিয়ে দেন। এটা কিন্তু ভালো লাগবে না দেখতে, হ্যাঁ সমস্যা নেই, হ্যাঁ 8টা। পরেরটার কয়টা থাকে, পরেরটা 8টা থাকে, এরকম 18টার মতো, যাই হোক মনে নাই। এখন ধরে নেন যে এটা সালফিউরিক অ্যাসিডের, সালফিউরিক অ্যাসিডের ইয়ে কি, H2S এর পর, এটা ছোট বাচ্চার বাবা পারে না, এরকম। এখন সালফিউরিক অ্যাসিডের সর্বশেষে মনে একটা থাকে নাকি, মানে এটা বের করে একটা সূত্র আছে না, কি জানো ওটা, ধরে নেন যে শেষের কক্ষপথে একটা, মানে শেষের কক্ষপথে, হ্যাঁ হ্যাঁ সোডিয়াম হতে পারে না, সোডিয়ামের পারমাণবিক সোডিয়ামের সঙ্গে কি এনে না, আচ্ছা যাই হোক ওইদিকে আমরা না যাই। এরপর আরেকটা এখানে জিনিস হতে পারে যে পানি হইতে পারে, হ্যাঁ পানির সাপোজ ধরেন যে কয়টা আছে, প্রথম কক্ষপথে একটা, পানি না হোক, ধরেন যে, আচ্ছা যাই হোক আমার জানা নেই, আমরা কেমিস্ট্রি মেবি স্টুডেন্ট। আরেকটা কি হতে পারে, আরেকটা এরকম থাকতে পারে, সেটার কি হতে পারে, শেষের কক্ষপথে 7টা থাকতে পারে, 7টা থাকতে পারে না। এখন ক্লোরিন Cl2, হ্যাঁ আচ্ছা ধরেন ক্লোরিন, ক্লোরিন Cl2 না, ক্লোরিনের সংকেত মনে নেই ভাই, এ কেমিস্ট্রি আপনি, আচ্ছা Cl যোগ হয়ে যায়, আচ্ছা ধরে না যোগ, আমি জানি না, ঠিক আছে, মানে মনে আছে, এটাই তো অনেক কিছু, তাই না। এখন এই কক্ষপথে কয়টা আছে, 7টা শেষের কক্ষপথে, আর এখানে কয়টা আছে, একটা। এখন আমরা এই অরবিটের ধারণা থেকে আমরা একটা জিনিস দেখি না, যে প্রতিটা কক্ষপথ কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাহলে এটা হচ্ছে কেন্দ্র, আর এটার কেন্দ্র হচ্ছে এইটা, হ্যাঁ তাহলে এই কক্ষপথের কেন্দ্রের দিকে আকর্ষণ হওয়ার চান্সটা বেশি না, কাছাকাছি আছে আকর্ষণ, এক জায়গায় কাছাকাছি থাকে আকর্ষণ কিন্তু বেড়ে যায়, হ্যাঁ আপনার প্র্যাকটিক্যালে দেখবেন। এরপর হচ্ছে দ্বিতীয় কক্ষপথের কেন্দ্রের দিকে আকর্ষণ হওয়ার চান্সটা প্রথম কক্ষপথের চেয়ে একটু কম, মানে একটু হালকাভাবে আকর্ষণ করে, এবং তৃতীয় কক্ষপথের আর একটু কম। আর এইখানে কি হয়, এইখানে সেম অবস্থা, প্রথম কক্ষপথ একটু বেশি আকর্ষণ করবে, দ্বিতীয় কক্ষপথ একটু কম আকর্ষণ করবে। ওই আমাদের যেন সৌরজগতের ঘটনা, সৌরজগৎ তো ঘুরতেছে এবং প্রতিটা কি কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে, এখানে ছিটকে যাচ্ছে না, বিষয়টা এরকম। আচ্ছা এখন এরা কি হয়, এরা হচ্ছে সবসময় কি স্বয়ং সম্পূর্ণ বা পরিপূর্ণ থাকতে চায় না। তো এখানে এবারে তো একটা আছে তাই না, একটা হাত, আর এখানে 7টা আছে, আর 8টা দিয়ে এখানে কিন্তু পরিপূর্ণ হয়। দ্বিতীয় কক্ষপথ এ কি করতে চাবে, এই এই একটা এখান থেকে নিয়ে নিতে চাবে, হ্যাঁ নিতে চাবে, তাই তো, নিয়ে এখানে মনে করেন সাপোজ ধরেন যে 8টা ফিল আপ করলো, হ্যাঁ একজনের গার্লফ্রেন্ডকে আরেকজন নিয়ে নিল, এরকম ধরে নেন। তো এইখান থেকেই মূলত আমাদের এই এই জিনিসটার ধারণা, এখন জোকারবার্গ কি এখান থেকে ধারণা নিছে নাকি জানি না, হ্যাঁ যে কি হবে ভাই, আমি যদি এখানে এটা ধরেন যে প্রথম কক্ষপথ, তাহলে প্রথম কক্ষপথের আকর্ষণ বেশি, ঠিক একইভাবে আমি যদি এখানে একটা অডিয়েন্স দিয়ে দিয়েছি তাকে, এরপরে যদি 1% নিই তাহলে এর আকর্ষণটা বেশি, মানে আমি 5,000 মানুষ দিয়ে দিয়েছি, এখানে যদি 1% দিই তাহলে 10,000 মানুষ পাচ্ছি, কারণ ওই 5,000 সাথে আরো 5,000 যোগ হবে, তাই না। তাহলে এই 10,000, যে এই যে 5,000 নতুন 5,000 পাইলাম, এদের আকর্ষণটা বা এদের ইন্টারেস্ট বিহেভিয়ারটা ওই প্রথম 5,000 মতোই একদম কাছাকাছি, বুঝতে পারছেন। এবং আমি যদি এখানে 2% দিই তাহলে এই যে পরের যে 5,000 পেলাম, যে প্রথম 5,000 দিল 1%-এ, পরে 2% আসার পর পরে আবার 5,000 দিচ্ছে আমাকে, টোটাল 10,000, তাহলে প্রথম 5,000 আকর্ষণ, 5,000 চেয়ে এদের আকর্ষণটা কিছুটা কম না, ইন্টারেস্ট বিহেভিয়ার মানে ইন্টারেস্ট আছে, কম কম সার্চ করে এবং পাশাপাশি আরেক জিনিসের প্রতি ইন্টারেস্ট আছে, হ্যাঁ এরকম। এরপর তৃতীয় জনেরটাও কি আরেকটু কমে যাবে না দ্বিতীয় জনের চেয়ে, এজন্যই এটা আসলে গুগল মানে ফেসবুক থেকে নাজিল হওয়া কোনো কথা না, আমার আপনার মতো মানে মার্কেটার যারা আছে তারাই বলে যে অ্যাকচুয়ালি যত কম নেওয়া যায় এই অডিয়েন্স সাইজটা তত বেটার কাজ করে। এখন আপনার ভাই অডিয়েন্সে কম, আপনার ওয়েবসাইটে ভিজিট করে এই অ্যাড টু বাটনে ক্লিক করছে 1,000 মানুষ, আর ওখান থেকে যদি আপনি এই 1% নেন তাহলে টোটাল 2,000 মানুষ পেলেন, আর অডিয়েন্সটা অনেক ছোট ন্যারো হয়ে গেল না। এই 2,000 মানুষ যখন আপনি টার্গেটিং করে রিটার্গেটিং অ্যাড দিতে যাবেন তখন কস্টিংটা হয়ে যাবে অনেক বেশি, কারণ অডিয়েন্স যত ন্যারো হবে আপনার কস্টিং তত বাড়বে। হ্যাঁ আপনার স্পেসিফিক ক্লিক আসবে, 5টা ক্লিক আসলে একটা সেল হবে, যেখানে অন্য জায়গায় 10টা ক্লিক আসলে একটা সেল হওয়ার পসিবিলিটি কম ছিল, এটা ঠিক।
বাট প্রতিটা ক্লিকের ভ্যালু যাবে বেড়ে। এক্ষেত্রে যদি আপনার অডিয়েন্সটা একান্তই ছোট হয়ে যায়, অনেক ছোট, সেক্ষেত্রে আপনি একটু বাড়ায় নিতে পারেন। না আর ধরেন যে আপনার অ্যাড টু কার্ট অথবা এই পেজটা ভিজিট করেছে 1 লাখ মানুষ, তাহলে আপনার কি এখান থেকে আর ওই 1% বেশি নেওয়ার দরকার আছে? আপনি 2 লাখ মানুষ নিয়ে তো কাজ করতে পারেন না? এখান থেকে যদি আপনি এই 10% দেন তাহলে আপনি 1 কোটি মানুষ পাবেন, তাই না? 1 কোটি না, 10 লাখ মানুষ পাবেন, সরি। এত বেশি তো দরকার নাই, তাই না? এই বিষয়টা হচ্ছে এরকম, বুঝতে তো পারছেন যে কখন কোনটা করব। এরপর ধরেন যে আমরা 2% রাখলাম বা 3% রাখি, না? আর অডিয়েন্সের নাম কি দিচ্ছি আমরা? 50% ভিডিও ভিউ। এটা অডিয়েন্সের নাম না, এটা হচ্ছে আমাদের গ্রুপ। এটা আপনাদের তৈরি করছিলাম না, গ্রুপ বি 50% ভিডিও ভিউ। একটু পরে আসছে, তখন কিন্তু আসে নাই, একটু পপুলেটিং এর সময় লাগলো। আপনাদের এটাই দিই, গ্রুপ বি 50% ভিডিও ভিউ। এটাই তো কাস্টমার অডিয়েন্স তৈরি করছিলাম না একটু আগে? ওই কাস্টমার অডিয়েন্সকে চিনিয়ে দিতে হবে, ডিরেক্টলি লুকালাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন না। আগে একটা কাস্টমার অডিয়েন্স তৈরি করতে হবে, এরপর ফেসবুককে বলতে হবে ভাই এই কাস্টমার অডিয়েন্স, এই যে কাস্টমার অডিয়েন্স আমি তৈরি করলাম এর মতো দেখতে তুমি আরো 3% মানুষকে আমার সামনে নিয়ে আসো। বুঝতে পারছেন কাহিনী এটা? এই কই গেল রে? এখান থেকে 50% দিলে, আচ্ছা ওকে। এরপরে এটা আমরা দিয়ে দিলাম, এটা একটা নাম দিতে হবে, বুঝছেন? নাম কই? ও নাম দিতে হবে না, সরি, লুকালাইকে নাম দিতে হয় না, কাস্টমার নাম দিতে হয়। ক্রিয়েট অডিয়েন্সে দিয়ে দেন। ওকে, এই দেখ লুকালাইক বিডি বাংলাদেশ সিলেক্ট করেছিলাম 3%, গ্রুপ বি 50% ভিডিও ভিউ আছে। এখন কথা হলো যে এই যে আমরা তৈরি করলাম স্যার, এই জিনিসগুলো আমরা এখন কেমনে কি করব? তৈরি করলাম ঠিক আছে, বুঝলাম। এখন তৈরি করার পরে এই জিনিসটা আমরা আসলে টার্গেটিং কিভাবে করবো? আমরা যখন অ্যাডটা দিতে যাব, তাই না? এটার বিষয় তো, চলেন একটা অ্যাড দিই, কি মানে কেমনে দেয়? এই যে এইভাবে তো অ্যাড দেয়, তাই না? এখানে তো আসে না টার্গেটিং এ? অ্যাড সেটের মধ্যে আসার পরে আমরা যদি ক্রিয়েট নিয়ে দিই, দেখেন এরকম আসে না? কাস্টম অডিয়েন্স আসে না? এখানে এবার ক্লিক মারেন, এই দেখেন পেজ এঙ্গেজমেন্ট কাস্টম অডিয়েন্স তৈরি করছিলাম, গ্রুপ বি 50% ভিডিও ভিউ তৈরি করছিলাম, কাস্টম অডিয়েন্স করছিলাম, ঠিক আছে? ক্লিক মারেন যে 50% ভিডিও ভিউ, শুধুমাত্র যারা 50% ভিডিও ভিউ করছে তাদেরকে দেখাবা। এবং আরো কি করবা, যে আমার যে কাস্টম অডিয়েন্স আমি তৈরি করছিলাম যে গ্রুপ বি 50% ভিডিও ভিউ নামে, তার সাথে আরো 3% দিয়ে লুকালাইক একটা তৈরি করে ফেলছি, ঠিক আছে? যে তুমি এটাও টার্গেট করে দাও। তাহলে শুধুমাত্র এই দুটো টার্গেটিং এ থাকলো, আমাদের আর কিছু করতে হবে না, ডিরেক্টলি নেক্সটে চলে যাবেন, এদিকে আর কিছু করতে হবে না, শেষ কাহিনী। বুঝতে পারছেন কাহিনী? এরপরে নেক্সট করে দিয়ে আপনি যদি পাবলিশ দিয়ে দেন, তাহলে আপনার ভিডিও, আগের ভিডিও যে ভিডিওটা সিলেকশন করে দিয়েছেন সেই ভিডিওর 50% যারা দেখেছে, অথবা ওই ভিডিওর 50% যারা দেখেছে তাদের ইন্টারেস্ট বিহেভিয়ারের সাথে মিল খায়, এরকম আরো মানে 3 গুণ মানুষের কাছে নিয়ে যাবে। বুঝতে পারছেন কাহিনী? নেক্সট করে দিলেন, ওদেরকে দেখাবে। বুঝতে পারছেন? এখন আজকে যেহেতু আমাদের আসলে মোটামুটি অনেক দূর পর্যন্ত ক্লাস নেওয়া হয়েছে, এবং আমি আপনাদের মুভমেন্ট দেখে বুঝতে পারছি যে এর চেয়ে অ্যাডভান্স লেভেল আর যাওয়া যাবে না, ঠিক আছে? অনেক দূর হয়ে গেছে, মানে আপনাদের মুভমেন্ট দেখে আমি, মানে ক্লাসের মাঝখানে মুভমেন্ট দেখে বুঝতে পারছি যে এর চেয়ে আর যাওয়া পসিবল না। আগামী ক্লাসে শুধুমাত্র একটা জিনিস আপনাদের দেখাবো, যে আপনাদের ওই যে আপনার বিজনেস ম্যানেজার, শুরুতে বলছিলাম যে বিজনেস ম্যানেজার কি হাবিজাবি, আপনারা মনে করতেছেন যে স্যার মনে এমনি হাবিজাবি বক বক করে, হ্যাঁ এগুলো মানে এমনি, মানে এগুলো লাগবে না। এটা এখন আবার বিজনেস ম্যানেজার খেলা চলবে, যে এই যে আপনি যখন ওয়েবসাইটের ভিডিও মানে ট্যাগ করতে যাবেন, আপনার ফেসবুকে ভিডিও দেখে বা ফেসবুকে অ্যাড দেখে ওয়েবসাইটে এসে কারা কি করতেছে এই জিনিস যখন ট্যাগ করতে যাবেন, তখনই আপনাদেরকে এই যে এখান থেকে হেল্প পেজে গো টু বিজনেস ম্যানেজার, এই জায়গায় গিয়ে একটা পিকজেল নামে একটা পিকজেলের আইডি পাবেন, জাভাস্ক্রিপ্ট পোর্ট, ওটা নিয়ে গিয়ে ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাই দিতে হবে। ওই পর্যন্ত দেখাবো, ওর বাইরের ইভেন্ট ট্র্যাকিংটা যাবো না। আগামীকালই পিক্সেল সেটআপের হবে, সমস্যা নাই। পিক্সেল সেটআপ তো রকেট সায়েন্স না, খুব সহজ একটা বিষয়। কিন্তু ওই পিক্সেল সেটআপের পরে আপনি যখন ইভেন্ট ট্র্যাকিং করতে যাবেন, তখন একটু প্রবলেম হতে পারে, ওই পর্যন্ত যাওয়া যাবে না। মুভমেন্ট থেকে বুঝতে পারছি, ডাটা সোর্স থেকে পিক্সেল নামে একটা অপশন পাবে না। এই ফেসবুক আবার একটা স্টুপিড কোম্পানি, এখানে কি হয়, একবার পিক্সেল ক্রিয়েট করলে এটা ডিলিট করতে দেয় না। হুম, তো এখানে আসার পর এটা আসবে, এই যে এখান থেকে ভিউ ডাটা সোর্স বলেন, ডাটা সেট কাজ করে দেখাচ্ছি, আপডেট করে নাই এখন। ওই ট্যাগ ম্যানেজার নিতে হবে, আর ডিরেক্টলি এই যেখানে পিক্সেল, দুটো পিক্সেল ক্রিয়েট করা হয়েছে গতকাল, এটা করা হয়েছে। এই যে এখন এই আইডি ধরে করতে হবে, হ্যাঁ আপনার ইয়ে দিয়ে করা যাবে না, ওই কোড দ্বারা হবে না। এই আইডি নিয়ে গিয়ে আপনার হচ্ছে ট্যাগ ম্যানেজারেতে ফালাই দিতে হবে, এবং ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটে কানেকশন করে দিতে হবে, তাহলে হবে। হ্যাঁ, কনভার্সন ট্র্যাকিং এর মাধ্যমে করতে হবে। অত দূর যাবো না ভাই, অনেক হয়ে গেছে। হ্যাঁ, এই আইডি খেলে আমাদের এই আইডি, এই যে আইডি শুধু হইলেই হবে। হ্যাঁ, আপনারা দেখাবো, সমস্যা নেই নেক্সট ক্লাস।
যাই হোক, তাহলে মোটামুটি আমরা এই ক্লাসটা একটু রেকর্ডিং অফ করি, এরপর আপনাদের দু একটা কোশ্চিন থাকে